তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমরা গতদিনে যে আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম যে ধর্মজীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হয়। আমার জপ ধ্যান এই যে সাধন পদ্ধতি এবং প্রক্রিয়া এদিকে একটা রুটিনের মধ্যে আনতে হয়, তাহলে কি হয় আমাদের এই ধর্মজীবনটা একটা গাঁথা হয়ে যায়, মানে আমার জীবনের সঙ্গে গাঁথা হয়ে যায়। জীবনের সঙ্গে ধর্মজনকে গাঁথার জন্যে এই রুটিনের খুব দরকার আছে। এই রুটিনগুলো গুরুত্বপূর্ণ কখন? রুটিনগুলো গুরুত্বপূর্ণ এমনিতে রুটিনগুলো যদি রুটিন হিসেবে দেখি যে এটা এখন জপ করতে হবে, এখন ধ্যান করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, পাঠ করতে হবে, এইসব করলে একটা যাকে ইংলিশে বললে ড্রাজারি বা মনোটোনাস, এটা এরকম মনোটনি এক গেম এসে যাবে। সেই জন্য যদি আমরা এটাকে ভালোবাসি, এই ধর্মজীবনটাকে রুটিনের মধ্যে না ফেলি, এটাকে আমার জীবনের অঙ্গ করে নিই, তাহলে দেখবেন অনেক ভালো হবে, অনেক সহজে ধর্মজীবন আমরা যাপন করতে পারব। ধর্মজীবনের ক্ষেত্রে একটি রুটিন খুব প্রয়োজন, খুব দরকার। যেমন আমি যদি পড়াশুনো করতে চাই, আজকেই একজন আমার কাছে দীক্ষা নিয়েছিল, এখন সেটা চাকরি করছে, কিন্তু আবার মাস্টার্সের পরীক্ষায় বসবে। এই জন্য আমাকে লিখেছে, আপনি যখন ছাত্র ছিলেন তখন আপনি কেমন করে পড়তেন, কি রুটিন ফলো করতেন, যদি আমাকে একটু জানান তাহলে আমার সুবিধা হয়। আমি তো ভুলে গেছি, আজকের কথা তো নয়। যখন আমার ছাত্রজীবন শেষ হয়েছে তখন আমার 24 বছর বয়স, পরে মাস্টার্স ডিগ্রি এইসবগুলো হয়ে গেছে, 24 বছর বয়স, আর এখন আমার 76 বছর বয়স। এই যে ধরুন কতদিন হয়ে গেল, এর মধ্যে কি আর মনে আছে কি তখন রুটিন কি করেছি কি না করেছি? তবে কথা হচ্ছে আমার যেটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার ফল হিসাবে যেটা আমি বুঝেছি, ধর্মজীবন যাপন করতে গেলে একটি রুটিন আপনাকে মানতে হবে। রুটিন কখনো পছন্দ হয় না মানুষের। ওই যে আমাকে যিনি জানতে চেয়েছেন আমার কাছে যে কী রুটিন ফলো করতেন, পড়াশুনো মানে বোধহয় 9টা না 8টা পেপার আছে, কী করে কি পড়বে আর কি। তো সে তখন একটা হয়তো করেছিলাম, কিন্তু এখন আমার সেসব কিছু মনে নেই, কী রুটিন করেছিলাম, কিভাবে পড়েছিলাম। পড়তে হয়, পড়েছি, কিন্তু রুটিন না থাকলে, আমি এখনও সেটা চিন্তাভাবনা করে বলছি, রুটিন না থাকলে কিন্তু ধর্মজীবনটা সঠিক পথে চলতে পারে না। তবে আবার সঙ্গে সঙ্গে কথাও বলছি, ধর্মজীবনের রুটিনটাই প্রধান হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না, তখন আমার ধর্মজীবনটি একঘেয়েমিতে পূর্ণ হয়ে যাবে, আপনার পছন্দ হবে না। সেজন্যে ওই আমার প্রিন্সিপাল মহারাজ, আমি তো নরেন্দ্রপুরের ছাত্র, তো আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন একজন সন্ন্যাসী, পূজনীয় স্বামী মুক্তানন্দজি মহারাজ। বেশ কিছুদিন আগে তার শরীর গেছে। খুব ভালো ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন তার ছাত্র জীবনে। অনার্সে ফার্স্ট ক্লাস 3rd হয়েছিলেন, আর MA-তে ফার্স্ট ক্লাস 2nd হয়েছিলেন তিনি, যতদূর আমি শুনেছি। আসলে সন্ন্যাসীদের জীবনের তো পুরনো কথা জানা যায় না, তারা বলতেও চান না আর জানাও যায় না। তবুও আমরা জেনেছিলাম যে তিনি অনার্সে, ফিলোজফিতে অনার্স ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজ থেকে, তিনি 3rd হয়েছিলেন, আর MA-তে তিনি 2nd হয়েছিলেন, এটা আমি শুনেছিলাম। এবং আমাকে তিনি বলেছিলেন যে উনি আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন। এখন এই কলেজটি নরেন্দ্রপুর কলেজ এখন অটোনোমাস কলেজ হয়ে গেছে, তেমন ওখান থেকে এখন মাস্টার্সও করা যাচ্ছে। খুব ভালো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সারা ভারতবর্ষের মধ্যে, শুধু পশ্চিমবঙ্গের মধ্যে না, সারা ভারতবর্ষের সেরা যেসব প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে ওই প্রথম 8-10টার মধ্যেই নরেন্দ্রপুর থাকবে, এতটাই ভালো কলেজ।
তো যাই হোক, এখন ওখান থেকেই পোস্ট গ্র্যাজুয়েশন মানে MA MSc সব কিছু নেওয়া হয়। তো আমরা যখন পড়তাম কলেজে, তখন আমাদের প্রিন্সিপাল মহারাজ পূজনীয় স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ আমাদের বলতেন, দেখো এই যে নরেন্দ্রপুরে তোমরা ছাত্র হিসাবে রয়েছো, আমাদের আবার রেসিডেন্সিয়াল, মানে ওখানে পড়তে গেলে ওখানেই হস্টেলেই থাকতে হবে, বাইরে থেকে এসে ওখানে পড়তে পারবে না, ওখানেই হস্টেলে থাকতে হবে, রেসিডেন্সিয়াল নেচার ওখানকার শিক্ষা প্রতিষ্ঠানে, এখানেই থাকতে হবে। তা আমাদের খুব কড়া শাসনে রাখতেন। এখনও মনে হয় এই করার মধ্যে আমি থাকতে পারতাম না, ছিলাম তখন, থাকতে হবে, থেকেছিলাম। তো এত কড়া শাসন, সেই ভোরবেলায় ঘুম থেকে ওঠা, এই তো কী যে বিরক্তিকর। এখন ঠান্ডা পড়েছে না, একটু বেশ ঠান্ডা, এই সময় লেপের বেলার তলা থেকে কি কম্বলের তলা থেকে বেরিয়ে আসা খুব কঠিন ব্যাপার, অথচ বেরোতেই হবে, ঘন্টা দিয়ে যাবে। তো একদিন আমাদের ওখানে যে ঘন্টা দিত সে হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, মানে কলেজের সিকিউরিটি গার্ড। সে তো ঘন্টায় ঘন্টায় তাকে ঘড়িতে ঘন্টা মারতে হয়। এই 11টার পর থেকে শুরু হবে, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই অবধি ঘন্টা পড়বে, প্রতি ঘন্টায় ঘন্টা। এখন আমরা ছাত্ররা তো কেউ ভালোবেসে পড়ে না, পড়তে হয়। আর ওখানে নরেন্দ্রপুরে তো পড়তেই হবে, কোনো উপায় নেই, রুটিন মেনটেন করতেই হবে। ভোরবেলায় উঠতে হবে, ঘন্টা পড়বে, শুতে যেতে হবে, বুঝুন ঠেলা, মানে শোবার সময় ঘন্টা পড়বে, এখন শুতে যেতে হবে। জাগার সময় ঘন্টা পড়বে, ভোরবেলায় ওর জাগতে হবে, এখন প্রেয়ারে যেতে হবে, এইসব করে সারাক্ষণ শুধু ঘন্টা আর ঘন্টা আর ঘন্টা। তা নরেন্দ্রপুরে একটি স্কুলের ছাত্র, ওখানে তো স্কুলও খুব নাম করা, মানে সেরা স্কুলের মধ্যে, সারা ভারতের মধ্যে সেরা স্কুলের মধ্যে নরেন্দ্রপুর 1-2-এর মধ্যে আছে। তো সেই একটি স্কুলের ছাত্রকে একজন জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা যে এখানে থাকো, হস্টেলে থাকো বা কলেজে স্কুলে পড়াশোনা করো, এরকম যে এখানকার জীবনটা তোমাদের কীরকম? ছেলেটা উত্তর দিয়েছিল, মানে বেশ বুদ্ধিমান ছেলে, যেখানকার জীবন হচ্ছে ঘণ্টাময়। ঘণ্টাময় কীরকম ঘণ্টাময়? বলে শুতেও ঘন্টা, জাগতেও ঘন্টা, খেতেও ঘন্টা, টিফিন খেতেও ঘন্টা, সবসময় ঘন্টা ঘন্টা ঘন্টা, ঘন্টার মধ্যে জীবন চলছে ঘড়ি ধরে। তাই বলছেন এখানকার জীবনটা হচ্ছে ঘন্টাময়। আচ্ছা, আর কিছু? আপনারা হয়তো জানেন যে আমরা যখন খেতে যাই, আমরা যখন খাই, সে সকালেই খাই আর দুপুরেই খাই আর রাত্রেই খাই, আমাদের একটা মন্ত্র বলে খেতে হয়। যারা এখানে প্রসাদ টসাদ পান তারা জানেন যে একটা গীতার একটা শ্লোক, সেটা বলে আমরা খাওয়া শুরু করি। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। এটা যারা আপনারা এখানে কখনো প্রসাদ পেয়েছেন তারা জানেন, এই মন্ত্র বলে পাঠ করতে হয়। যেখানে ওই ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন, সবই ব্রহ্ম। খাওয়াটা ব্রহ্ম, যেটা খাবো সেটাও ব্রহ্ম, যিনি খাচ্ছেন তিনিও ব্রহ্ম, যে পদ্ধতিতে খাচ্ছেন সেটাও ব্রহ্ম, সব ব্রহ্মময়। তাই বলছেন কীরকম জীবন? না ব্রহ্মময়, এখানকার জীবন হচ্ছে ব্রহ্মময়। আবার এখানকার জীবন হচ্ছে ঘণ্টাময়, শুধু ঘন্টা ঘন্টায় ঘন্টায়, সব ঘন্টায় ঘন্টায় চলছে, ঘণ্টাময়। তো খুব মজা লেগেছিল কথাটা শুনে, যে এখানকার জীবন হচ্ছে ব্রহ্মময়, আবার এমনি জীবন শৈলীটা, জীবনধারাটা হচ্ছে ঘণ্টাময়, ঘণ্টায় দিয়ে চলতে। আরও সব কতগুলো কী বলেছিল আমি এখন ভুলে গেছি। তো সেই নরেন্দ্রপুরে আমরা পড়তাম একদম ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে, মানে আপনাকে একটা মেশিনে পরিণত করে দেবে। আমাদের সব সেন্টারই নরেন্দ্রপুর বলে কথা নয়, যে কোনো আমাদের রামকৃষ্ণ মিশনের সেন্টার বা রামকৃষ্ণ মঠের সেন্টার সবটাই ঘন্টার সঙ্গে নির্ভর করে চলে, মানে খুব রুটিন ধরে চলে। এটা তো আমাদের ভালো লাগতো না যখন আমরা পড়তাম, মোটেই ভালো লাগতো না। তা ওই যে ঘন্টাটা দিত আমাদের কলেজের সিকিউরিটি গার্ড, কয়েকজন সিকিউরিটি গার্ড থাকে। আমরা যে হোস্টেলে থাকতাম এটার নাম আছে ব্রহ্মানন্দ ভবন, এটাই প্রথম হোস্টেল নরেন্দ্রপুরের,
স্বামী ব্রহ্মানন্দের নামে। তো সেই ব্রহ্মানন্দ ভবনে যে সিকিউরিটি গার্ড, তার উপর দায়িত্ব ছিল সকালবেলায়, ওই রাত্রিবেলায় শোয়ার ঘন্টাটাও সেই দেবে, আবার তোলার ঘন্টাটাও সেই দেবে, আর যে ঘন্টায় ঘন্টায় ঘন্টা দেওয়া সেটাও সেই দেবে। এই শীতের সময় বুঝতেই পারছেন, এখন যেমন ঢাকাতে একটু বেশ শীত শীত লাগছে, ঠান্ডা লাগছে, এই সময় সকালবেলায় ঘুম থেকে উঠতে কারোর মন চাইবে না। তখন আমরা তো ছাত্র, ওই বাহাদুর মানে সিকিউরিটি গার্ড, সে রাত্রেবেলায় একটা ঘন্টা দিল। এবার কে কথা বলছে? বাইরে না, এখান থেকে কথাটা আসছে। তো এখন দেখো চুপ মেরে গেল। বললাম কী কথা বলছে, এখন চুপ। তখন এখান থেকেই আসছিল কথাটা, বাইরে থেকে নয়। তো সেই সকালবেলায় যখন ঘন্টা বাজাচ্ছে, ধরুন 4:45টার সময় ঘন্টা বাজবে, গরমকালে আরেকটু পরে হয়তো 4:30টায় বাজবে। তো সেই সকালবেলায় ঘন্টা দিতে আসছে বাহাদুর, ওর তো কাজ, ওটা ডিউটি। এই কলেজের ছেলেরা ওকে বলছে তোমাকে মেরেই ফেলবো যদি। আবার যদি আচ্ছা, তার তো কোনো দোষ নেই, সে তো তার ডিউটি করছে। বলছে এইবার যদি ঘন্টা যদি পেটাও, আমাদের ঘুম ভাঙাও, তাহলে তোমাকে মেরেই ফেলবো। এরকম মারতে যেত। তো সে কী করবে, তাকে তো দিতেই হবে। তা সেই সিকিউরিটি গার্ডটা বলে, আমরা বাহাদুর বলতাম, তার স্বাস্থ্য টাস্থ্য বেশ ভালো, ডাম্বেল বারবেল সব ভাঁজে টাজে ব্যায়াম ট্যায়াম করে, ব্যায়াম পুষ্ট চেহারা। একদিন এরকম ভোরবেলাতে ঘুম ভাঙাচ্ছে আমাদেরকে, ঘন্টা বাজাচ্ছে, আর একটা ছেলে কি ওর গলা টিপে ধরেছে, ও তোমাকে শালা আজকে মেরেই ফেলবো। তার সঙ্গে পারে, তার সে ব্যায়াম করা পেটানো চেহারা এক ধাক্কায় পটকে দিয়েছে, তাকে ফেলে দিয়েছে। তো আমাদের জীবনে এরকম এই রুটিনটা খুব বিরক্তিকর। মানে আমাদের মিশনে যে রুটিনটা ছিল, আমাদের কাছে খুব পছন্দের রুটিন ছিল, না রেগে যেতাম আমরা সবাই। কিন্তু আমাদের ওই প্রিন্সিপাল মহারাজ বলছেন, দেখো তোমাদের তো এই রুটিন ভালো লাগে না, এই নিয়ম কানুন, ভোরবেলায় ওঠা, আবার খাওয়ার সময় ঘন্টা পড়বে, সেই ঘন্টা অনুসারে খেতে যাওয়া, আবার খাওয়া শেষ করা, আবার দৌড়তে হবে, এসব তো ঘন্টা। তো তোমাদের তো এই রুটিন, এই ডিসিপ্লিন তোমাদের ভালো লাগে না। তবে একটা জিনিস বলছি, আমাদের প্রিন্সিপাল মহারাজ বলেছিলেন যে যখন দেখবে তোমাদের এখানকার পড়াশোনা শেষ হবে, তখন তোমরা চাইবে তোমাদের যদি ছোট ভাই থাকে তাকে এখানেই ভর্তি করতে চাইবে। এ হচ্ছে আইরনি, এটা হচ্ছে মজার ব্যাপার। তাকে এখানেই ভর্তি, তোমরা এখানে ভর্তি হয়েছো, তারপরে থাকতে ইচ্ছে করে নিয়ে হয়তো এত নিয়ম কানুন থেকেছো, শেষ করেছো পড়াশোনা, কিন্তু যখন আবার তোমাদের পড়াশোনা শেষ করে তোমাদের কোনো ভাইকে যখন ভর্তি করতে হবে, নিজের ভাই, তখন দেখবে তাকে এখানেই ভর্তি করবে। কারণ তোমরা বুঝেছো এই কয়েক বছর থাকার ফলে এখানে যে জীবনটা, এই যে একটা নিয়মের মধ্যে, একটা রুটিনের মধ্যে, ঘন্টার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, এটা আমাদের জীবনে প্রয়োজন, এটা খুব দরকার। এটা হলে পরে জীবনটা ডিসিপ্লিনড হয়েতে চলবে, তাতে তোমার যে সোনার ফসল তুমি ফলাবে, তুলবে, তোমার জীবনে খুব কাজে লাগবে। সেজন্য তুমি তোমার পরের ভাইকে বা কোনো নিকট আত্মীয়কে যে আবার কলেজে পড়ার সময় হয়েছে, তাকে তুমি এখানেই ভর্তি করতে চাইবে। সত্যি কথাটাই যে আমার যখন পড়া শেষ হয়ে যাচ্ছে, আমি যখন মাস্টার্স করছি, কিন্তু আমাকে ওরা ওখানেই রেখে দিয়েছিলেন, ওই নরেন্দ্রপুরে রেখেছিলেন যে তুমি এখানেই থাকো, এখান থেকে তুমি পড়াশোনা করো ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো সে আমি নরেন্দ্রপুর থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি যেতাম পড়তে। এবার আমি যখন পাস করে গেলাম, তখন আমার যে ছোটো ভাই ছিল, সত্যি তাকে ওই নরেন্দ্রপুরেই ভর্তি করা হলো, ভর্তি করলাম, আমি ভর্তি করলাম। তো এইটাই উনি বলেছিলেন, দেখবে তোমরা তোমাদের ভাইকে, যদি ভাই বা খুব নিকট আত্মীয় থাকে, তাকে তোমরা এখানেই ভর্তি করতে চাইবে, কারণ এখানে তোমাদের তখন কষ্ট হয়েছে, ভালো লাগেনি, মানতে পারোনি, কিন্তু পরে বুঝেছো যে না, এই জীবনটার দরকার আছে। এই যে রুটিনে বাঁধা একটা জীবন, একটা ডিসিপ্লিন লাইফ, এটাও তোমাদের জীবনে দরকার আছে। তাই আগের দিনে আমি যে বলছিলাম যে আমাদের প্রিন্সিপাল মহারাজ বলছিলেন, এই যে
জপ ধ্যান করছো, তখন আমার দীক্ষা হচ্ছে, উনি ব্যবস্থা করে দিয়েছে, এই যে জপ ধ্যান করছো একটু নেশার মতো হয় কি? আমি শুনে চমকে গেছিলাম, আরে নেশার মতো কেন করবো? নেশা তো আমরা বর্জন করবো, হচ্ছে নেশার মতো হয় কি? বলতে চাইছেন যে নেশা যারা করে তারা ওই নেশার জিনিসটি না পেলে ছটফট করে, অস্থির হয়ে যায়। যাদের চায়ের নেশা আছে, চা, আমি এখন ইদানিং ঢাকাতে এসে সকালে আর বিকালে দুবার চা খাই, 2 কাপ চা খাই। আর বিকালবেলায় যে চা খাই সেটা একটা কাপেরও 1/4, পুরোটা খাই না। আবার সকালবেলায় অবশ্য গোটা কাপটা খাই চা, কিন্তু সন্ধেবেলায় মানে বিকেলে যখন চা খাই এই 1/4, চায়ের 1/4 খাই, বাকি খাই না। যাদের চায়ের যাদের নেশা হয়ে যায়, যদি এখানে কারো হয়ে থাকে, তো দেখবেন যে ঠিক সময়ে যখন চা আপনি খান বা খেয়ে থাকেন, ঠিক সেই সময়ে মনটা খুঁতখুত করবে, ওই চাটার জন্য খুঁতখুত করবে। এবং চা যদি আপনি না পান ওই সময়ে, এরকম হয়, কেউ কেউ বলেছেন মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। নেশার এমনই একটা মানে অভ্যেস হয়ে গেছে, এমন নেশা, তখন ওই চোখ ব্যথা করবে, মাথা ব্যথা করবে, শরীরটা ভালো লাগবে না, ছটফট ছটফট, এক চুমুক চা খেলেই হয়ে যাবে, ওটা খেলেই আবার দেখবেন সব শরীর ঠিক হয়ে যাচ্ছে। এই নেশা হওয়ার একটা পজিটিভ দিক হচ্ছে এইটা, নেগেটিভ দিক তো অনেক আছে, কিন্তু পজিটিভ দিক হচ্ছে এইটা যে আপনাকে এই নেশা যদি আপনার হয়ে যায় কোনো ব্যাপারে, সে আপনাকে আসক্ত করে দেবে, অ্যাটাচড, অ্যাডিক্টেড করে দেবে। তাই বলছেন আমাদের প্রিন্সিপাল মহারাজ বলেছিলেন, এই যে আমাকে দীক্ষা উনিই ব্যবস্থা করে দিয়েছিলেন, তো এই যে জব যে করো একটু নেশার মতো হয় কি? আপনাদেরকেও বলছি, আপনারা রুটিনের মতো, মেশিনের মতো জব করবেন না। ওই জব করাটাকে ভালো লাগাতে হবে, জব করাটাকে ভালোবাসতে হবে, তখন দেখবেন আপনার ভালো লাগবে, তাতে কাজ হবে। আর ধরে ঘড়ি ধরে জব করছেন, বসে আছেন ঠিকই, কিন্তু কোনো কাজ হবে না। ঘড়ির মতো জীবন হলে চলবে না, ঘড়ির জীবনটার সঙ্গে একটু ভালো লাগার অনুভূতি যুক্ত করতে হবে। তো আমাকে উনি বলেছিলেন যে একটু নেশার মতো হয় কি? নেশার মতো হয়, যদি হয় তাহলে বুঝবে যে ধর্ম জীবনটা তোমার ভালো লাগছে, এবং তখনই ধর্ম জীবনের সার্থকতা, যদি এটা তোমাকে টানে। যাদের ওই চায়ের নেশা বলছিলাম, ওদের যদি ওই চায়ের প্রতি একটা অ্যাডিকশন বা আসক্তি না এসে যায়, তাহলে চা খাওয়াটাতে কোনো আরাম হবে না। আমার জন্য আরাম কিছু হয় না, খেলেও হয় না খেলেও হয়। সকালবেলায় চা 1 কাপ খাই, এখন বিকালবেলায় 1 কাপ খাই, এখন খেলেও হয় না খেলেও হয়। এই যে আমার জীবনের অঙ্গ হয়ে যায়নি ওটা। যারা এরকম নেশার মতো যাদের হয়ে গেছে ব্যাপারটা, তারা না খেয়ে থাকতে পারবে। যে নেশার একটা পজিটিভ সাইড হচ্ছে আপনাকে আসক্ত করে দেবে, অ্যাডিক্টেড করে দেবে। তাই ভালো অর্থে জিনিসটাকে গ্রহণ করতে হবে যে অ্যাডিকশনটার ভালো দিকও আছে, খারাপ দিক তো আছেই, সেটা আমরা জানি, কিন্তু ভালো দিক হচ্ছে অ্যাডিকশন আপনার জীবনে যদি আসে কোনো বিষয়ে, তাহলে সেটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করতে হবে। এটা যদি আমি আসক্তির মতো, অ্যাডিকশনের মতো এই নেশাটাকে করে ফেলি, তাহলে কি হবে? আমার জীবনটা তখন সহজ এবং সাবলীল হবে। মনে হবে না যে একঘেয়ে, মনোটোনাস, বোরিং এইসব ভাব তখন মনে হবে না। তখন সহজ এবং সাবলীল। কেমন সহজ এবং কেমন সাবলীল? প্রতিদিন বা প্রতিক্ষণে যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সবসময় তো সচেতন থাকি না। এই যে আমরা বসে আছি, কথা বলছি, এর মধ্যে কিন্তু একটা নিঃশ্বাস প্রশ্বাস আমার চলছে, কোনো সময় বন্ধ হচ্ছে না, কিন্তু এটা এত স্বাভাবিক, এত সাবলীল যে আমরা বুঝতেই পারছি না যে কখন নিচ্ছি, কখন ছাড়ছি নিঃশ্বাস, কখন ছাড়ছি, এসব বুঝতেই পারি না। এরকম স্বাভাবিক যদি আমাদের জীবনে, আমাদের ধর্মকেন্দ্রিক যে জীবন, সেটাকে আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটাই সার্থকতা আসবে। তাহলে বেগার খাটার মতো আমি খেটে গেলাম, খাটতে হয় ঘড়ির মতো, ঘড়ির কাঁটার মতো। ঘড়ির কাঁটার মতো হলে চলবে না। ঘড়ির কাঁটার যেমন ঘুরছে, সে তো মেশিন, সে তো বোঝে না ভালোবাসা কী। কিন্তু আমাকে আমার জীবনে যদি ধর্মজীবনটাকে ফলপ্রসূ করতে হয়, তাহলে আমার জীবনে ওই ধর্মজীবনটাকে নেশার মতো করতে হবে, তবেই আমার জীবনে
তার সুফল আমি পেতে পারবো বা আমি পাবো। তো ধর্মজীবনে এটা আমাদের মনে রাখতে হবে। আপনারা হয়তো অনেকেই জপ ধ্যান করেন, হয়তো অনেকেই মন্দিরে এসে জপ ধ্যান করেন, বাড়িতে করেন, কিন্তু এটাকে যান্ত্রিকভাবে করলে হবে না, তাহলে ব্যাপারটা যান্ত্রিকতা হয়ে যাবে। যন্ত্রের তো নিজস্ব কোনো চিন্তা নেই, ও মেশিন চলছে তো চলছেই, মেশিনের ভালো লাগাও নেই, খারাপ লাগাও নেই, ও চলছে তো চলছে। কিন্তু আমরা তো মেশিন নই। হ্যাঁ, মেশিন একটা ঠিকই, এরকম মেশিন একমাত্র সৃষ্টিকর্তাই করতে পারে। ভগবান ছাড়া এই যে আমাদের মেশিনটা, এই শরীরটা, এই যে মেশিন, একমাত্র ভগবানের পক্ষেই এরকম মেশিনটা উপহার দেওয়া সম্ভব। দেখুন তো কত সূক্ষ্ম মেশিন। মানুষের তো একটা বড় সড়ো চেহারা, কিন্তু ছোট্ট পিঁপড়ে, তার ভেতরে যে মেশিনটা আছে, মেকানিজমটা আছে, ওটাও কত পারফেকশন, কি সুন্দরভাবে ভগবান করে দিয়েছেন। তেমনি কিন্তু ওই মেশিনের সঙ্গে আমাদের মেশিনের পার্থক্য হচ্ছে, যেটা ভগবানের তৈরি মেশিন, মানে আমার শরীরটা বা আপনার শরীরটা আপনি দেখুন, এটার একটা ভালো মন্দ বোঝানোর ক্ষমতা আছে। ওই মেশিনের ওসব ক্ষমতা নেই, ও শুধু চলছে তো চলবেই, ভালো লাগাও নেই, খারাপ লাগাও নেই, বলাও নেই, কিছুই নেই, সব এরকম। কিন্তু আমাদের কি হয়, আমি আগের দিনে একটু বলেছিলাম, আমার এই সাধু জীবনের, আমার যিনি ঘরে একসঙ্গে আমরা দুজন থাকতাম, গোলপার্কে, কলকাতার গোলপার্কে আমি সাধু হয়েছিলাম। তো সেখানে আমার ঘরে আরেকজন ব্রহ্মচারী, আমি তখন ব্রহ্মচারী জয়েন করেছি, আরেকজন ব্রহ্মচারী আমারই বয়সী জয়েন করেছি, তিনি এখন বেলুড় মঠে আছেন। একদিন আমাদের ওখানে একটা কোনো অনুষ্ঠান হলো, যার ফলে আমরা সবাই সেদিন ব্যস্ত ছিলাম। তো আমাদের সন্ধ্যেবেলায় যে আমরা জব করতে বসা, এটা আমাদের তখন হয়নি, মানে আমাদের কারোরই হয়নি, সবাই তো কাজে ব্যস্ত ছিলাম। এবারে এক ঘরে থাকতাম আমরা, রাত্রে যখন একটা ঘরে পাশাপাশি খাটে আমরা শুয়েছি, তখন সেই আমার বন্ধুটি বলছে, ভাই আজকে তো আমি নাম করতে পারিনি, মানে জব করতে পারিনি, এই যে মাথায় ব্যথা করছে। এটা একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে, জব করতে পারিনি বলে মাথা ব্যথা, হ্যাঁ, চা খেতে পারিনি বলে মাথা ব্যথা এরকম শুনেছি বা হয়, কিন্তু জব করতে পারিনি বলে মাথা ব্যথা আমি জীবনে কখনো শুনিনি। ওই আমার বন্ধুটি বলেছিল, সেদিন জব হয়নি বলে তার মাথা ব্যথা করছে। তাহলে কতখানি ভেতরে এই ব্যাপারটা গেছে তার। তিনি এখন বেলুড় মঠে আছেন, ভালো সাধু, পণ্ডিত সাধু। তো দেখুন, উনি আমাকে বলেছিলেন, একটা শিখলাম ওর কাছ থেকে, জব করতে পারিনি বলে তিনি বলছেন আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। কতখানি গভীরে ব্যাপারটা গেছে। একটা ঘড়ি যে সবসময় টিকটিক করে চলছে, তার কি মাথা ব্যথা হবে? তার কোনো অনুভূতি হবে যে আজকে বন্ধ করলাম বলে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে? কিছু হবে না। যন্ত্র, ঈশ্বরের সৃষ্টি এই যে মানব শরীর, আপনাদের আমাদের শরীর, এর একটি অনুভূতির ব্যাপার আছে, এই নিজস্ব পছন্দ অপছন্দ আছে, ভালোবাসা আছে, যেটা ওই ঘড়িটার নেই বা কোনো যন্ত্রের নেই, কোনো মেশিনের যেটা নেই। সেজন্য আমাদের জীবনকে একটা মেশিন বানাতে হবে ঠিকই, কিন্তু অনুভূতিটাকে বাদ দেওয়া যাবে না। ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ, এগুলোকে রাখতে হবে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমাদের জীবনে ভগবানকে ভালোবাসার ব্যাপারটা না রাখলে পরে শুধু যন্ত্রের মতো জপ করা হয়ে যাবে, যন্ত্রের মতো ধ্যান করা হয়ে যাবে, আর কিছুই হবে না। আবার আরেকটা সমস্যা হয়ে যায় আমাদের, যারা আমরা ধর্মজীবন যাপন করতে চাই। একটা সমস্যার কথা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি ওর থেকে বেশি ধর্মজীবন সিরিয়াসলি যাপন করছি, এই একটা অহংকার এসে যায়। অল্ডাস হাক্সলির কথা আগে হয়তো বলে থাকতে পারি। অল্ডাস হাক্সলি একজন বিখ্যাত পাশ্চাত্য দার্শনিক, আবার একজন সাহিত্যিকও। তিনি বলছেন, আই অ্যাম হোলিয়ার দ্যান দাও, আমি তোমার থেকে বেশি পবিত্র, আমি তোমার থেকে বেশি ধার্মিক। এই একটা অহংকার, এটা অহংকার তৈরি করে, ভ্যানিটি, সব অহংকার। তোমাদের আমরা জানি কার কত রকম অহংকার আছে। কারো অর্থের অহংকার, কারো সৌন্দর্যের অহংকার, কারো স্বাস্থ্য খুব ভালো তার অহংকার, এরকম কত রকম অহংকার আছে। কারো হয়তো বংশ গৌরবের অহংকার, সব থাকে।
সব থেকে খারাপ অহংকার হচ্ছে কোনটা? অলডাস হাক্সলি বলছেন স্পিরিচুয়াল ভ্যানিটি। আমি তোমার থেকে বেশি ধর্মজীবনে বেশি আন্তরিক, বেশি সিনসিয়ার, বেশি সিরিয়াস। এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে ধর্মকে কেন্দ্র করে আমার জীবনে যে একটা অহংকার, একটা ভ্যানিটি আমি নিয়ে আসছি, এটা সব থেকে বেশি ভয়ঙ্কর। এটা বলে স্পিরিচুয়াল ভ্যানিটি। সেজন্য আপনাদেরকেও বলছি, যারা আপনারা ধর্মজীবন যাপন করেন বা করার চেষ্টা করেন, এই সাধুই হোক বা গৃহস্থই হোক, প্রত্যেকেরই এ সম্বন্ধে সতর্ক থাকতে হবে। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলতেন, এটা শ্রী শ্রী মায়ের সূত্রে আমরা জেনেছি। মায়ের বাড়িতে, কলকাতার মায়ের বাড়ি যেখানে মা ছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই মায়ের বাড়িতে একজন নতুন সন্ন্যাস অল্প দিন আগে হয়েছে। খুব সুন্দর চেহারা, গায়ের রং খুব ফর্সা, এবং গেরুয়া যখন তিনি পরছেন, সে গেরুয়াটা আর তার রং, গায়ের রংটা এক হয়ে যাচ্ছে, খুব দেখতে সুন্দর লাগছে। আর তারপরে তিনি কপালে একটি লাল তিলক লাগিয়েছেন। হয়তো কালীঘাটে গেছেন বা দক্ষিণেশ্বরে গেছেন, ওখান থেকে হয়তো তিলক দিয়েছে। সেই তিলকটি, তার খুব ফর্সা চেহারা, তো তিলকটি খুব সুন্দর দেখাচ্ছে। এবং মা তখন তো জীবিত আছেন, মায়ের বাড়িতেই আছেন। মা দেখেছেন এই সাধুটিকে। মা ওর মনের কথাটা বুঝতে পেরেছেন। ওই যে সুন্দর চেহারা, গায়ের রং ফর্সা, গেরুয়ার রং, তার কপালে রক্ত তিলক, সব মিলেই লোকে ওকে দেখছে, খুব ভালো লাগছে। এবং তার মনেও একটা অহংকার যাচ্ছে যে আমি সুন্দর দেখতে, আমাকে পছন্দ করছে লোকে, ভালো লাগছে আমাকে দেখে। তখন মা বললেন, ঠাকুর বলতেন, এটা মায়ের সূত্রে আমরা জেনেছি, ঠাকুর বলতেন, ধর্মজীবন যাপনের কোনো লক্ষণ, কোনো চিহ্ন যেন তোমার শরীরে না থাকে। আমরা কি করি? তো আমরা এই রামকৃষ্ণ মিশনের সাধুরা এটা করে না, অনেক জায়গাতে করে কি, এইখানে তিলক দিল, সাদা তিলক, চন্দনের তিলক, এখানে দিল, এই নাকের উপরে দিল, তারপরে এখানে হাতের এখানে দিল, এখানে দিল, গলায় দিল, সব জায়গায় তিলক মিলক কেটে রেখে দিল। এসবগুলো আমরা করি না। আমরা কেন করি না? না, ঠাকুর বলেছেন, মায়ের সূত্রে জানলাম, ধর্মজীবনের কোনো চিহ্ন, কোনো লক্ষণ বাইরে থাকবে না। অর্থাৎ ধর্মজীবনটি তোমার নিজস্ব অন্তর্জীবন হবে, এটা বাইরে প্রকাশের জন্যে নয়, বাইরে দেখানোর জন্যে নয়। দেখানোর ব্যাপারটা হচ্ছে এক্সিবিশন করা, এক্সিবিট করা। যখন এক্সিবিশন হয়ে যাবে, তোমার ধর্মজীবন নষ্ট হয়ে যাবে। যে মুহূর্তেই তুমি তোমার ধর্মজীবনকে বাইরে প্রকট করবে, অনেকে জব করে, আপনারা লক্ষ্য করে থাকবেন, আমাদের মন্দিরেই হয়তো আসে, জব করে, যখন জবটা করবে একটা মালা নিয়ে আসবে। সেই মালাটা তো সেই চুপচাপ করে কাপড়ের মধ্যে নিয়ে জব করতে পারে, সে না, সেই মালাটাকে বাইরে নিয়ে আসবে। মিলিয়ে নেবেন আপনারা, সে দেখাবে সবাইকে যে আমি জব করছি। আর যেই মুহূর্তে আপনি দেখালেন, সেই মুহূর্তে কিন্তু এই জবের যেটি ফল, ধর্মের জীবনের যেটা ফল, ওটা শেষ। যে মুহূর্তে আপনি দেখাবেন, এক্সিবিট করবেন, এক্সিবিশন আপনার জীবনে আসবে ধর্ম সম্পর্কে, সেই মুহূর্তেই আপনার ধর্মজীবনটি শেষ হয়ে গেল। এটা ঠাকুরের নির্দেশ। এই জন্য ঠাকুরের দেখবেন কোনো কিছু নেই। এই আজকে আমাদের দীক্ষা অনুষ্ঠান ছিল, এই মন্দিরেই ছিল। দীক্ষা যারা নিল, তাদেরকে আমি বলি যে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আমাকে তো সবসময় পাবে না, যদি জিজ্ঞাসা থাকে এই ধর্মজীবন সম্পর্কে, তাহলে আমাকে তো জিজ্ঞেস করতে পারো। তো একজন আমাকে, একটা ছেলে, ইয়াং ম্যান, সে বলছে যে দীক্ষা নিল সে আজকে, সে বলছে যে আমি আগে থেকে অনেক মন্ত্রতন্ত্র জপ করতাম, এখন আর তোমার অন্য কোনো মন্ত্রের দরকার নেই। আজকে যে মন্ত্রটি তুমি পেয়েছ, সেই মন্ত্রটিই তুমি জপ করবে। এখন আর এই মন্ত্র, সেই মন্ত্র, অমুক মন্ত্র, তমুক মন্ত্র, আজকে এই মন্ত্র ভালো লাগলো, কালকে আরেকটা মন্ত্র ভালো লাগলো, এইরকম আর চলবে না। দীক্ষা যখন হয়ে গেল, তখন যে মন্ত্র তুমি আজকে পেয়েছ, এটাই তোমার জীবনের একমাত্র মন্ত্র হবে। তবে আমরা এই হিন্দুরা করি কি, আমরা তো জন্ম থেকে কালীর ভক্ত, কৃষ্ণের ভক্ত,
শিবের ভক্ত, পুরুষ মহিলা সকলকেই বলছি। সুতরাং আমাদের শিবের প্রতি একটা প্রেফারেন্স, একটা পছন্দ থাকতে পারে, কালীর প্রতি একটা পছন্দ, একটা প্রেফারেন্স থাকতে পারে, কৃষ্ণের প্রতি একটা প্রেফারেন্স, ভালোবাসা থাকতে পারে। জিজ্ঞেস করে আমি কী করবো? আমরা ভালোবাসতে কোনো আপত্তি নেই। তুমি কৃষ্ণকে, শিবকে, কালীকে ভালোবাসো, আমি নিজেই তো বাসি। কালীকেও ভালোবাসি, শিবকেও ভালোবাসি, কৃষ্ণকেও ভালোবাসি, আমি নিজেই তো বাসি। সুতরাং ভালোবাসতে পারো, কিন্তু তোমার এখন জীবনের মধ্যমণি হবেন তোমার ইষ্ট দেবতা শ্রীরামকৃষ্ণ। আজ থেকে তো এটাই হবে, এটা মনে রেখো তুমি। তো আমার মনে হলো এই যে কথাটা বললাম, ও হয়তো অতখানি ভালোভাবে নিতে পারলো না, আমাকে বলেনি সেটা। তো আমার মনে হলো বোধহয় খুব একটা পছন্দ হয়নি। এ তো স্বাভাবিক, এতদিন করে এসছে, অনেক দিন হয়তো করছে, সেই জন্য একটা পছন্দ ওখানে লেগে গেছে, অ্যাডিকশন হয়ে গেছে। সুতরাং তার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি পছন্দ হতেই হবে। আমি আমার নিজের জীবনের থেকে বলতে পারি, প্রথমে যেটা পছন্দ করিনি সেটা পরে আস্তে 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 পছন্দ করা শুরু করেছি। এটা কিন্তু একদিনে হয়নি, অনেক জিনিস দেখছি এখন আমি আমার জীবনে। এখন তো অনেকটা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। ৭৬ বছরে পড়েছি আমি, অনেকটাই জীবনের পার করে এসেছি। আর কদিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, খেল খতম হয়ে যাবে। সুতরাং জীবনে অনেকটা যেহেতু পার করে এসেছি, এখন দেখছি যেগুলোকে প্রথম দিকে ভালোবাসতাম না, পছন্দ করতাম না, সেগুলিকে এখন পছন্দ করছি, ভালো লাগছে, ভালো লাগতে শুরু করেছে। ধরুন, যখন মায়ের প্রথম সন্তানের জন্ম হয়, তখন মা কি তাকে সেই প্রথম মুহূর্ত থেকেই, জন্মের মুহূর্ত থেকেই তার সন্তানটিকে একদম জীবনের সবথেকে বেশি ভালোবাসা দিয়েছেন? না, ওরা শুরু হবে জন্মের পর থেকে। ওটিকে লালন পালন করবেন, নাড়াচাড়া করবেন, খাওয়াবেন, স্নান করাবেন, তেল মাখিয়ে দেবেন। এসব করতে করতে ওই সন্তানের প্রতি, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার একটা ভালোবাসা গ্রো করবে। এটা একটা একদিনের প্রসেস না, এটা হতে হতে হয়ে যাবে। স্বামী বিবেকানন্দের একটা বিখ্যাত কথা আছে, হোয়াট ইজ রিলিজন? ধর্ম কি? স্বামীজি বলে দিচ্ছেন উত্তরটা, রিলিজন ইজ এ সায়েন্স। এটা একটা বিজ্ঞান। কিসের বিজ্ঞান? ইটস এ সায়েন্স অফ বিইং অ্যান্ড বিকামিং। আপনারা শুনে থাকবেন স্বামীজির বিখ্যাত ধর্মের সংজ্ঞা এটা। রিলিজন ইজ এ সায়েন্স অফ বিইং অ্যান্ড বিকামিং। হতে থাকা এবং হয়ে যাওয়া। বিইং মানে হতে থাকা, আর বিকামিং মানে সেটা হয়ে যাওয়া। তাই যখন আমি হতে থাকবো, মানে ভালো হতে থাকবো, অবশ্যই যখন ভালো হয়ে যাব, এতে একদিনের প্রসেস না, অনেক দিনের করতে 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 আমার এটা গেঁথে যাবে শরীরের সঙ্গে। এই জন্য স্বামীজি শিক্ষার একটা সংজ্ঞা দিয়েছেন। আমরা একটা সংজ্ঞা জানি, এডুকেশন ইজ দি পারফেকশন, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের ভেতরে যেটা প্রথম থেকেই বিদ্যমান, যে পারফেকশন, যে পূর্ণতা, সেটা এডুকেশনটা কি বা রিলিজিয়ানটা কি, ওইটারই আস্তে আস্তে ম্যানিফেস্টেশন, মানে বিকাশ বা প্রকাশ। একদিনে হবে নাকি? হয় না তো, এটা হতে হতে হয়ে যায়। এখন অনেক জিনিস আমি দেখছি, আমার জীবনেও দেখছি, এই ৭৬ বছর বয়সেও দেখছি, যেগুলোকে আগে পছন্দ করতাম না, সেগুলো এখন ভালোবাসছি, পছন্দ করছি। এই হতে হতে হয়ে যায়। সুতরাং ধর্মজীবনটা হচ্ছে খুব কঠিন জীবন, এবং প্রতি মুহূর্তে আপনাকে সতর্ক থাকতে হবে। আমরা একজন বিখ্যাত সোশ্যাল সায়েন্টিস্ট, সম্ভবত রুশোর নাম জানেন? রুশো একজন বিখ্যাত সোশ্যাল সায়েন্টিস্ট। বোধহয় তারই একটা কথা, সে কথাটা হচ্ছে, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। স্বাধীনতাটা কি? ইটার্নাল ভিজিলেন্স। ভিজিল মানে হচ্ছে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। এই যারা ডিউটি করে রাত্রেবেলায়, রাত জেগে ডিউটি করে, ভিজিলেন্স মানে ভিজিল মানে পাহারা দিচ্ছে, তাদের ওই যেমন পাহারা দিচ্ছে, ওটা বলে ভিজিলেন্স, ভিজিল। তাই বলছেন যে ইটার্নাল ভিজিলেন্স ইজ দি প্রাইস অফ লিবার্টি। স্বাধীনতাটা কি? সব সময়ের জন্য তোমাকে ভিজিল থাকতে হবে,
সতর্ক প্রহরায় নিজেকে রাখতে হবে। এইটা হচ্ছে আসল হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা হারিয়ে যাবে তো যদি আমি ভিজিল না থাকি, সতর্ক না থাকি, তাহলে যে কোনো সময়ই আমার স্বাধীনতা চলে যাবে, আমি হারিয়ে ফেলবো। কোনো দেশ এসে আমার দেশকে আক্রমণ করে আমার দেশকে পরাধীন করে দিতে পারে, যেমন ভারতবর্ষ পরাধীন হয়ে গেছিল, এই বাংলাদেশও পরাধীন ছিল। আস্তে 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 স্বাধীনতা আমরা পেয়েছি, স্বাধীনতা আমাদের জীবনে এসছে, কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে হয়। এই জন্যই রুশো বললেন, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। সব সময় সতর্ক না থাকলে পরে এই স্বাধীনতা আবার আমাদের হাতছাড়া হয়ে যাবে, হারিয়ে ফেলবো আমরা। সবসময় সতর্ক থাকতে হয়, এটা আমাদের ধর্মজীবনের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি। আমার সমস্যা হয়ে যায় এই যে একটা জিনিস বলতে বলতে আমার সময় শেষ হয়ে যায়, আপনাদেরকেও ছাড়তে হবে, কারণ বাড়ি যেতে হবে। ঠান্ডার দিন, কনকনে ঠান্ডা, সকাল থেকে আজকে দেখছি আমরা কনকনে ঠান্ডা, আর যত রাত বাড়বে তত ঠান্ডাটাও বাড়বে। আপনারা ঠিকমতো বাড়ি ফিরবেন এটা আমার চিন্তার মধ্যে থাকে একটা, সেই জন্যে সবসময় সতর্কতা। দেরি হয়ে যাচ্ছে না তো, লোকেদের দেরি হয়ে যাবে না তো, ফিরতে করে অসুবিধা হবে না তো, এইসবগুলো আমি ভাবতে থাকি। এটা হয়তো আমার মুদ্রাদোষ হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আমি আপনাদের জন্য ভাবি যে কারোর যেন অসুবিধা না হয়, কেউ যেন বাড়ি ফিরতে কোনো অসুবিধে বোধ না করে, ঠিক যেন ভালোভাবে মঙ্গল মতো সবাই বাড়ি ফিরে যায়। তা যাই হোক, তা আমার আজকের মতো আলোচনা আমি এখানে শেষ করছি। কথাগুলো খারাপ কিছু বলিনি, ভালোই বলেছি। তো নিজেই বলছি ভালো বলেছি, আপনারা ভেবে দেখবেন খারাপ কথা বলিনি। আর ঠাকুরের কথা মানে ঠাকুরের একটা কথা নিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন, ঠাকুরের একটা কথা নিয়ে, একটা বাক্যের একটা শব্দ নিয়ে দিনের পর দিন ব্যাখ্যা করা যায়, আলোচনা করা যায়, জীবন ভোর আলোচনা করা যায় একটা কথা নিয়ে। ঠাকুরের বা কৃষ্ণের একটা কথা, গীতার একটা কথা, রামচন্দ্রের একটা কথা, এরকম মহাপুরুষদের একটা কথা নিয়ে জীবন আমরা পাত করে দিতে পারি, জীবন অতিবাহিত করতে পারি, তবুও শেষ হবে না। এই যে রবীন্দ্রনাথের একটা ছোট গল্পের একটা সংজ্ঞা আছে। রবীন্দ্রনাথ ছোট গল্প প্রথম লিখেছেন, যারা আমরা ছোট গল্প উপন্যাস পড়ি, রবীন্দ্রনাথই এইসব প্রথম ভালো জিনিস, কোয়ালিটি জিনিস রবীন্দ্রনাথ লিখেছেন। তো রবীন্দ্রনাথ ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন, ছোট গল্পটা কেমন হবে বলে, আকারে ছোট হবে, বেশি বড় হবে না, কয়েক পৃষ্ঠা জুড়ে গল্প হবে না, ছোট গল্প হবে, তার পরিধিটা খুব কম হবে, কিন্তু তার বৈশিষ্ট্য হচ্ছে যখন শেষ হলো, আপনি শেষ করলেন, শেষ হয়ে হইবে না শেষ। শেষ হলো ঠিকই, এমনি পড়াটা শেষ হলো, আলোচনাটা শেষ হলো, কিন্তু এমনই সেই পড়া বা আলোচনার খেয়েই থাকবে যে শেষ হয়ে শেষ হবে না, ওটা আরও যেন চলতে থাকুক, চলুক, এরকম মনে হবে। তাই কি করব, এখন শেষ তো করতেই হবে, আপনাদের বাড়ি ফিরতে হবে, আমাকেও আপনাদেরকে ছেড়ে দিতে হবে, তার ব্যবস্থা করতে হবে, কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। নেক্সট 31 তারিখে ব্রহ্মানন্দ মহারাজের জন্মতিথি, 31 তারিখ শুক্রবার। আচ্ছা, তা আমাদের পরবর্তী যে আবার কথামৃত আলোচনা হবে, আজকে হলো 24 তারিখ, তাহলে পরের দিন হবে 7 তারিখ, 7 দিন পরে, মানে 31 তারিখে, 31শে জানুয়ারি আমাদের পরবর্তী কথামৃতর ক্লাস। শুধু যে কথামৃত থেকে ধরে ধরে পড়বো তা না, কথামৃত একটা শব্দ নিয়েই আমি আলোচনা করতে থাকবো। হয়তো এতে চলছে, তেমন আগের দিন হয়েছে, আজকে হয়ে গেল, তার আগের দিন হয়েছে, এরকম চলতেই থাকে, শেষ করা যায় না। মানে কোথায় যে থামবো আর কোথায় যে শেষ করব নিজেই আমি বুঝতে পারি না। তো আসলে শেষ করার তো নয়। রবীন্দ্রনাথ বলছেন ছোট গল্প এমনই তার বৈশিষ্ট্য ছিল যে শেষ হয়ে হইল না শেষ, রেসটা থেকে যাবে, আরেকটু হলে ভালো হতো, আরেকটু হলে ভালো হতো, শেষ যেন না হয়, এরকম ভাব। ভগবানের কথা এরকমই মাধুর্য হচ্ছে এটাই, যে ভগবানের কথা কোনো শেষ হয় না, অনন্ত কথা। এই আমি আপনাদের কাছে বলছি, আবার হয়তো আরেকটা আশ্রমে আরেকজন মহারাজ বলছেন, বা কোনো পণ্ডিত ব্যাখ্যা করছেন, কথা করছেন, চলছে, সারা পৃথিবী জুড়ে চলছে ভগবানের কথা আলোচনা, কিন্তু কেউ শেষ করতে পারছে না, তার কথা কেউ বলে শেষ করতে পারে না। সে অনন্তকাল ধরে ব্যাখ্যা চলছে, আলোচনা চলছে, চলছে তো চলছেই, আর সব শেষ হয়ে যায়। বিজ্ঞানের একটা থিওরি, একটা এক্সপ্লানেশন শেষ হয়ে যায়, কিন্তু এই ভগবানের কথা আলোচনা কখনো শেষ হয় না। শেষ হয়ে হইবে না শেষ,
আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ঠান্ডা দিন, ঠান্ডা রাত, কনকনে ঠান্ডা আজকে বাইরে, সুতরাং সাবধানে বাড়ি ফিরে যান। সবাই নির্বিঘ্নে মঙ্গল মতো আপনারা বাড়ি ফিরে যান, এটা আমার প্রার্থনা প্রতিদিন আমি ভগবানের কাছে করি। আপনারা ভালো থাকবেন।